আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। পূর্ব মেদিনীপুর শিক্ষা দপ্তর তোমাদের জন্য যে ই লার্নিং ক্লাস শুরু করেছিলেন, এখন সেটা চলছে। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর তড়িৎ রাসায়নিক কোষ এই অধ্যায়টা আজকে আমি পড়াচ্ছি। তোমরা জানো আমি বিকাশ কান্তি জানা, চন্দ্রচৌক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিকের সহশিক্ষক। তড়িৎ রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ এই অধ্যায়টা আমরা আজকে পড়ব তোমাদের দ্বাদশ শ্রেণী। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ এটা কি জিনিসটা? কি রাসায়নিক কোষ? না, যে ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে কিংবা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষ দুটো হতে পারে, দু প্রকারের হতে পারে। একটা হচ্ছে গ্যালভানীয় কোষ, গ্যালভানীয় কোষ, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ আমরা দুটো করতে পারি, একটা হচ্ছে গ্যালভানীয় কোষ আর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই গ্যালভানীয় কোষটা কি না, এখানে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এই ধরনের কোষে স্বতঃস্ফূর্তভাবে মানে রাসায়নিক পরিবর্তন ঘটে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। গ্যালভানীয় কোষটা হচ্ছে এখানে একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তনের মাধ্যমে, রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর এখানে হচ্ছে এই ধরনের কোষে হচ্ছে অস্বতঃস্ফূর্তভাবে তড়িৎ পাঠিয়ে এখানে রাসায়নিক পরিবর্তন ঘটানো হয় এই তড়িৎ বিশ্লেষ্য কোষে। তাহলে আমরা এই গ্যালভানীয় কোষ আমরা আলোচনা করবো। যেমন গ্যালভানীয় কোষ হচ্ছে একটা ড্যানিয়েল কোষ। উদাহরণ হচ্ছে ড্যানিয়েল কোষ হচ্ছে একটা গ্যালভানীয় কোষ, ড্যানিয়েল কোষ। তাহলে আমরা যদি আমি একটা কোষ আঁকি, দেখো একটা তড়িৎ রাসায়নিক কোষ যদি আমি একটা চিত্র আঁকি, তোমরা বুঝতে পারবে সেখানে হচ্ছে ড্যানিয়েল কোষ। যেরকম দেখো, দুটো পাত্র আমরা নিলাম, এরকম একটা দুটো পাত্র নিলাম, দুটো পাত্র নিয়েছি। এখানে আমি রাখলাম কি জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে আমরা জিঙ্ক সালফেট দ্রবণ রাখলাম, আর এখানে আমরা রাখলাম CuSO4 দ্রবণ রাখলাম, CuSO4 দ্রবণ রাখলাম। এর মধ্যে এতে একটা ইলেকট্রোড হিসাবে একটা জিঙ্কের দণ্ড রাখলাম, একটা জিঙ্কের দণ্ড। আর এতে আমরা রাখলাম কি একটা কপারের দণ্ড রাখলাম। এটা হচ্ছে একটা কপার দণ্ড রাখলাম। এবারে এইটাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করলাম, নেগেটিভ প্রান্তে। এটাকে আমরা এইখানে একটা ভোল্টামিটার যুক্ত করলাম, ভোল্টামিটার। এটা হচ্ছে একটা ভোল্টামিটার, আর এটাকে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করলাম। তাহলে কপার দণ্ড এবং এই দুটো তড়িৎ বিশ্লেষী যে দ্রবণটাকে আমরা একটা সেতুর মাধ্যমে একে যুক্ত করলাম, একটা সেতুর মাধ্যমে। এটা হচ্ছে K+Cl-। তাহলে দেখো, এইটা হচ্ছে একটা ড্যানিয়েল কোষ, যেখানে আমরা একটা কপারের দণ্ড নিয়েছি, কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবিয়েছি, আর একটা জিঙ্ক সালফেট দ্রবণ নিয়েছি, জিঙ্ক দণ্ড ডুবিয়েছি। এখানে এটাকে ব্যাটারির মাধ্যমে যুক্ত করা আছে ঋণাত্মক প্রান্তের সঙ্গে, এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে। এই দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ হবে, এই দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এই দিকে হবে, এই দিকে যাবে আমরা জানি ইলেকট্রনের প্রবাহ,
এইটুখানে এইটাকে বলা হচ্ছে, যেহেতু ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে, এইটাকে বলা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, আর এইটাই হচ্ছে ক্যাথোড। এই হচ্ছে একটা ড্যানিয়েল কোষের আমি চিত্র আঁকলাম। দেখো এইখানে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে জেডএন থেকে জেডএন 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর এখানে হচ্ছে Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এখানে হচ্ছে Cu। তাহলে এই একটা কোষের অ্যানোডে কিন্তু দেখো জারণ বিক্রিয়া ঘটছে, আর ক্যাথোডে দেখো ইলেকট্রন গ্রহণ হয়েছে, ক্যাথোডে কিন্তু মানে বিজারণ বিক্রিয়া ঘটছে। আর এইটাকে বলা হচ্ছে লবণ সেতু। এই যে জিনিসটাকে, এটা বলা হচ্ছে লবণ সেতু। লবণ সেতু জিনিসটা কি না, এটা একটা মাধ্যম, যে মাধ্যমটা দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ডোবানো থাকছে, এবং এই দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে নিরপেক্ষ রাখছে, তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে। আর হচ্ছে এবং এখানে যাতে এখানে কোনো আয়নগুলো যাতে দুটি তড়িৎ দ্বারের মধ্যে যেন মিশে যায় না, এটাকে বাধা দেয়, মিশতে মানে বাধা দিচ্ছে। আর হচ্ছে কি, এর যে দুটো আয়ন, এর ক্যাটায়ন এবং আয়নের মধ্যে এই যে ক্যাটায়ন আয়নের গতিবেগটা যাতে মানে এখানে সমান থাকে, ক্যাটায়ন আয়নের গতিবেগ সমান থাকে, এই ধরনের বলা হচ্ছে মাধ্যমটাকে বলা হচ্ছে লবণ সেতু। তাহলে একটা লবণ সেতুর মাধ্যমে এই দুটো তড়িৎ দ্বারে দুটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে সংযোগ করা হয়েছে, যে সংযোগ স্তর, এটাকে বলা হচ্ছে লবণ সেতু। তাহলে লবণ সেতুর কাজ হচ্ছে মানে দুটো তড়িৎ দ্বারের মধ্যে একটা সংযোগ করছে, কিন্তু আয়ন দুটো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে নিরপেক্ষ রাখছে, আর হচ্ছে দুটো তড়িৎ নিরপেক্ষ রাখছে, এবং দুটো আয়নকে যাতে এখানে না মিশে যায় সেটা মিশতেও দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই একটা কোষের, একটা ড্যানিয়েল কোষের একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। আর এখানে যে বিক্রিয়াটা ঘটছে, দেখো এখানে একটা কোষ বিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কিরকম? এইটা হচ্ছে একটা কোষের, তড়িৎ রাসায়নিক কোষের এই যে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা ঘটছে, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আর এই যে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটছে সেটা করা হচ্ছে ক্যাথোড বা ক্যাথোড অর্ধ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, ক্যাথোডে যে বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে বিজারণ বিক্রিয়া হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়া বলা হচ্ছে। আর একটি কোষের এই যে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া, এই দুটো বিক্রিয়ার মানে সমষ্টিটাকে বলা হচ্ছে এর কোষ বিক্রিয়া। অর্থাৎ এখানে কোষ বিক্রিয়াটা কি হবে না, যদি আমি এই দুটো বিক্রিয়াকে লিখে আমি যদি যোগ করি, অর্থাৎ দেখো এই ড্যানিয়েল কোষের যেটা আমরা দিয়েছিলাম সেখানে কিরকম হচ্ছে না, জেডএন থেকে হয়েছে জেডএন প্লাস 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। আর হচ্ছে Cu2 প্লাস থেকে প্লাস 2 ইলেকট্রন, এখান থেকে হয়েছে Cu, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই দুটো বিক্রিয়াকে যখন আমরা সমষ্টি করব, যদি ওদের ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে, ইলেকট্রন সংখ্যা কেটে যাচ্ছে, যদি কোনো এই ধরনের বিক্রিয়া যদি দেখো কোনো কোষের জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের যদি পার্থক্য থাকে, তাহলে যে কোনো বিক্রিয়াটাকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে, যে কোনো একটি বিক্রিয়াকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রন সংখ্যা সমান করে নিতে হবে, দিয়ে আমরা যোগ করলে আমরা পাবো কোষ বিক্রিয়া। এটা আমরা পাবো কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া কি পাবো না, জেডএন প্লাস Cu2 প্লাস, এইটা হচ্ছে রিভার্সিবল চিহ্ন দিতে পারো, তাহলে হবে Zn2 প্লাস প্লাস Cu। এইটাই হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষের এই যে ড্যানিয়েল কোষটা আমি দিয়েছিলাম তার এইটাই হচ্ছে সমগ্র কোষ বিক্রিয়া। তাহলে আমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব, এবং তাকে উপযুক্ত সংখ্যা দিয়ে, যদি ইলেকট্রনের সংখ্যা যদি সমান না থাকে উপযুক্ত সংখ্যা দিয়ে আমরা গুণ করে নিব, এবং তারপরে যোগ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আর কোষ বিক্রিয়া। এখন এই কোষ বিক্রিয়া একে আমরা
একটা কোষকে আমরা কিভাবে তাহলে প্রকাশ করব? না দেখো, একটা কোষকে আমরা প্রকাশ করব সাধারণত এইভাবে। কিরকম? না, কোষকে আমরা প্রকাশ করব, একটা তড়িৎ রাসায়নিক কোষকে আমরা প্রকাশ করব, একটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, আর হচ্ছে দুটো দাগ দিব এরকম প্যারালালি, দুটো দাগ দিয়ে এপাশে থাকবে ক্যাথোড বিক্রিয়া। অর্থাৎ এইভাবে আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষকে আমরা প্রকাশ করব অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া। অ্যানোডে হচ্ছে আমরা জানি কি জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এইটাকে যদি আমরা এই কোষ আকারে যদি প্রমাণ করি, কোষ আকারে যদি প্রকাশ করি, তাহলে কিভাবে হবে? না দেখো, এখানে আমরা লিখতে পারি জেডেন, জেডেনটা হয়েছে জেডেন2 প্লাস, অর্থাৎ জেডেন থেকে জেডেন2 প্লাস, দুটো চিহ্ন দিব, সিইউ থেকে হয়েছে সিইউ2 প্লাস থেকে হয়েছে সিইউ। এইটা হচ্ছে এই কোষ বিক্রিয়া, এইটা হচ্ছে কোষ। অর্থাৎ কোষটাকে প্রকাশ করা হবে এইভাবে, অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া লিখে এইভাবে আমরা কোষ বিক্রিয়াটাকে প্রকাশ করব। এবারে দেখো তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব কাকে বলা হয়? দেখো, কোনো একটা তড়িৎদ্বারে, ধরো কোনো একটা ধাতব দণ্ডকে আমরা এটা একটা পাত্রে, এইখানে আমি দ্রবণ নিয়েছি, দিয়ে আমি কি করলাম, এইখানে একটা ধাতব দণ্ডকে নিমজ্জিত করলাম। এই দ্রবণ আছে, এখানে আমি ধাতব দণ্ডকে নিমজ্জিত করলাম। যদি এখানে কোনো জারণ বিজারণ ক্রিয়া সংগঠিত হয়, এখন তখন কি হবে না, এই দণ্ডটা যদি তার নিজস্ব আয়ন থাকে, ধরো মনে করো একটা জিঙ্ক দণ্ড এখানে আমরা রেখেছি ZnSO4, তাহলে এইরকম তার নিজস্ব আয়ন সংযোজিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যদি থাকে, তখন এই দণ্ডটার ধরো এ ধরো মাইনাস, এ ধরো ঋণাত্মক আধান যুক্ত, তখন কি হবে, এর স্পর্শতলে একটা বিপরীত আধান এবং দ্রবণের সংযোগ স্তরে একটা বিপরীত আধান সৃষ্টি হবে। এর ফলে বিপরীত আধান সৃষ্টির মাধ্যমে এর মধ্যে যে বিভবের সৃষ্টি হবে সেটাই হচ্ছে এর তড়িৎদ্বার বিভব, ওই কোষের তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোনো একটা ধাতব দণ্ডকে যদি আমরা তার নিজস্ব সমন্বিত কোনো আয়ন সমন্বিত কোনো দ্রবণে যদি আমরা নিমজ্জিত করি, তখন সে যে আধানে আহিত আছে, যদি সেখানে কোনো জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়, তখন সে যে আয়নে আছে তার বিপরীত আধান তার সংস্পর্শতলে, সেই দণ্ডের স্পর্শতলে এবং এই যে দ্রবণের সংযোগস্থলে এটা বিপরীত আধান সৃষ্টির মাধ্যমে যে বিভবের সৃষ্টি হয় সেটাই হচ্ছে তড়িৎদ্বার বিভব। এটাই বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব, যার একক হচ্ছে, তড়িৎদ্বার বিভবের একক ধরা হবে, ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্ট এককে প্রকাশ করা হয়। এটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তাহলে জারণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হবে? না, কোনো তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হলে, কোনো তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হলে তখন যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে জারণ তড়িৎদ্বার বিভব। এবং কোনো তড়িৎদ্বারে যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে বিজারণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ যদি জারণ ক্রিয়া সংঘটিত হয় তখন যে তড়িৎদ্বার বিভব, তাকে তড়িৎদ্বার বিভবকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়, তড়িৎদ্বার বিভবকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ ই যদি জারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই অক্সিডেশন, যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই রিডাকশন। ই অক্সিডেশন এবং যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই রিডাকশন তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোনো একটা কোষে জারণ তড়িৎদ্বার বিভব যা হবে তার ঋণাত্মক হবে তার বিজারণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ যদি আমি তোমাদেরকে বলি কোনো একটি তড়িৎদ্বারের যদি তার জারণ বিভব যদি প্লাস 0.76 ভোল্ট হয়, তাহলে তার বিজারণ বিভব কত হবে? তাহলে জারণ বিভব যদি 0.76 হয় তাহলে বিজারণ বিভবটা হবে -0.76 ভোল্ট। অর্থাৎ জারণ বিভব যা হবে তার নেগেটিভ হবে বিজারণ বিভব।
দেখো এই তড়িৎদ্বার বিভব, এই তড়িৎদ্বার বিভব সংক্রান্ত একটা নানস্টের সমীকরণ আছে, নানস্টের সমীকরণ, তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নানস্টের সমীকরণ। তাহলে কি হচ্ছে নানস্টের সমীকরণ, নানস্টের সমীকরণ। নানস্টের সমীকরণ কি না, কোনো একটা তড়িৎ কোষে এই যে তড়িৎদ্বার এবং সেখানে যে তড়িৎ কোষের যে উপাদানগুলি আছে তাদের সক্রিয়তার সঙ্গে বা সক্রিয় ভরের সঙ্গে তার যে তড়িৎদ্বার বিভবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা যে সমীকরণের সাহায্যে পাচ্ছি। অর্থাৎ কোনো তড়িৎ রাসায়নিক কোষে তার যে তড়িৎদ্বার বিভব সঙ্গে, তড়িৎদ্বার বিভবের সঙ্গে তার যে উপাদানগুলি বর্তমান, সেই উপাদানগুলির সক্রিয় ভরের সঙ্গে যে সম্পর্ক, সেটাই হচ্ছে নানস্টের সমীকরণ। অর্থাৎ ধরো কোনো একটা বিক্রিয়ার একটা বিজারণ বিক্রিয়া ঘটছে এইরকম যে ধরো এফ এ প্লাস বি বি রিভার্সিবল সি সি প্লাস ডি ডি, একটা বিজারণ বিক্রিয়া এরকমভাবে ঘটেছে, তখন এর ক্ষেত্রে আমরা জানি নানস্টের সমীকরণ হবে ইজ ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 2.303 RT by NF into log of concentration of C whole to the power C into concentration of D whole to the power D divided by concentration of A whole to the power A into concentration of B whole to the power B, এইটাই হবে। এবারে দেখো এই এন, যেখানে এনটা হচ্ছে, এখানে এনটা কি না, এনটা হচ্ছে ওই যে জারণ বিজারণের জন্য যে কোটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় সেই ইলেকট্রনের সংখ্যা। এই ফিজিক্যাল টু ফ্যারাডে, ফ্যারাডের মান আমরা জানি 96,500 কুলম, আর এইটা এসে যাবে, এই মানটা এসে যাবে কত না 0.059, অর্থাৎ ই জিরো সেল ইজ ইকুয়াল টু আসবে ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন ইন্টু লগ অফ এইটা কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু এ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার বি। এইখানে মনে রাখতে হবে যদি এই কনসেন্ট্রেশনগুলো যদি সলিড স্টেটে থাকে বা বিশুদ্ধ অবস্থায় থাকে তখন আমরা 1 ধরে নিব, এবং যদি কোনো লিকুইড থাকে তাকেও আমরা 1 ধরে নিব। কোনো লিকুইড হলে তার কনসেন্ট্রেশন 1 ধরব, কোনো বিশুদ্ধ অবস্থার যৌগ হলে বা পদার্থ হলে তাকেও আমরা 1 ধরে নিব। তাহলে এইটাই হচ্ছে নানস্টের সমীকরণ, যেখানে ইজ ইকুয়াল টু তড়িৎদ্বার বিভব, ই জিরো সেল ইজ ইকুয়াল টু হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব, ই জিরো সেল ইজ ইকুয়াল টু প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই নানস্টের সমীকরণ থেকে যদি আমি এই সমীকরণটা দিই, যদি এই কোষ বিক্রিয়াটা দিই, তাহলে এর ক্ষেত্রে নানস্টের সমীকরণটা কি হবে এই অনুযায়ী আমরা বলতে পারবো। ধরো Zn প্লাস Cu2 প্লাস রিভার্সিবল Zn2 প্লাস Cu, এই বিক্রিয়ার ক্ষেত্রে নানস্টের সমীকরণটা কি আসবে না তড়িৎদ্বার বিভব ইজ ইকুয়াল টু কি আসবে আমরা বলতে পারবো না ইজ ইকুয়াল টু আসবে, এখানে ইজ ইকুয়াল টু আসবে ই জিরো সেল মাইনাস 0.059/2, কারণ দেখো আমরা জানি আগে করেছিলাম এখানে হচ্ছে দুটো ইলেকট্রনই গ্রহণ বা বর্জন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, ইনটু লগ অফ কি আসবে না কনসেন্ট্রেশন অফ, দেখো কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ Cu ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Zn বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস। অর্থাৎ আমরা 11-এ পড়েছি বিক্রিয়াজাত পদার্থের আণবিক গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের আণবিক গাঢ়ত্বের গুণফল, আমরা যেটা 11-এ পড়েছিলাম। তাহলে এইবারে এইখানে দেখো এই যে Zn বিশুদ্ধ অবস্থায় আছে, Znটা বিশুদ্ধ অবস্থায় আছে, কপার বিশুদ্ধ অবস্থায় আছে এলিমেন্ট হিসাবে, এদেরকে আমরা
1 ধরে নিব, অর্থাৎ এই ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে, দেখো এক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে কি দাঁড়াবে না ই ইকুয়াল টু দাঁড়াবে E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ এগুলো 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস। এখানে লিখে দিতে হবে কনসেন্ট্রেশন অফ Zn ইজ ইকুয়াল টু 1, কনসেন্ট্রেশন অফ Cu ইজ ইকুয়াল টু 1, বিশুদ্ধ অবস্থায় আছে বলে এদের কনসেন্ট্রেশনটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা দিয়েছি, যে কোষ বিক্রিয়াটা দিয়েছি, তার তার তড়িৎদ্বার বিভবের মান হলো E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ Zn2 প্লাস আয়ন বাই Cu2 প্লাস আয়ন। 2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়েছে যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, সেই এন এর মানটা এখানে হচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনটা আমরা পাবো। এখন হচ্ছে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হবে না, দেখো প্রমাণ তড়িৎদ্বার বিভব কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলিকে, কোনো তড়িৎদ্বার বিক্রিয়ার মানে অংশগ্রহণকারী যে উপাদানগুলির সক্রিয়তা বা সক্রিয় ভর যদি 1 একক হয় এবং উষ্ণতাটা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, অর্থাৎ 298 ক্যালভিন উষ্ণতায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, তখন যে তড়িৎদ্বার যে বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোন তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির প্রত্যেকটি সক্রিয় ভর যদি 1 একক হয় 25 ডিগ্রি উষ্ণতায়, এই তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব, অর্থাৎ E0 সেল। আরে E0 সেল হচ্ছে এটা, অ্যাকচুয়ালি আন্তর্জাতিক স্তরে E0 সেল বলতে এখানে হচ্ছে প্রমাণ বিজারণ বিভবকে বলা হয়। আন্তর্জাতিক স্তরে এই যে E0 সেল বলতে অ্যাকচুয়ালি প্রমাণ বিজারণ বিভবকেই বোঝানো হয়, প্রমাণ বিজারণ বিভব। এবারে বলছি প্রমাণ হাইড্রোজেন বিভব কাকে বলা হবে, প্রমাণ হাইড্রোজেন বিভব কাকে বলা হবে। সমাজে যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ যদি থাকে, তখন এই দণ্ডটার ধরো মাইনাস, ধরো ঋণাত্মক আধান যুক্ত, তখন কি হবে এর স্পর্শতলে একটা বিপরীত আধান এবং দ্রবণের সংযোগ স্তরে একটা বিপরীত আধান সৃষ্টি হবে। এর ফলে বিপরীত আধান সৃষ্টির মাধ্যমে এর মধ্যে যে বিভবের সৃষ্টি হবে সেটাই হচ্ছে এর তড়িৎদ্বার বিভব, ওই কোষের তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোনো একটা ধাতব দণ্ডকে যদি আমরা তার নিজস্ব সমন্বিত কোনো মানে আয়ন সমন্বিত কোনো দ্রবণে যদি আমরা নিমজ্জিত করি, তখন সে যে আধানে আহিত আছে, যদি সেখানে কোনো জারণ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়, তখন সে যে আয়নে আছে তার বিপরীত আধান তার সংস্পর্শতলে, সেই দণ্ডের মানে স্পর্শতলে এবং এই যে দ্রবণের সংযোগস্থলে এটা বিপরীত আধান সৃষ্টির মাধ্যমে যে বিভবের সৃষ্টি হয় সেটাই হচ্ছে তড়িৎদ্বার বিভব। এটাই বলা হচ্ছে তড়িৎদ্বার বিভব, যার একক হচ্ছে তড়িৎদ্বার বিভবের একক ধরা হবে ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্ট এককে প্রকাশ করা হয়। এটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। তাহলে জারণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হবে না, কোনো তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হলে, কোনো তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হলে তখন যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে জারণ তড়িৎদ্বার বিভব। এবং কোনো তড়িৎদ্বারে যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে বিজারণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ যদি জারণ ক্রিয়া সংঘটিত হয় তখন যে তড়িৎদ্বার বিভব, তাকে তড়িৎদ্বার বিভবকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়, তড়িৎদ্বার বিভবকে সাধারণত ই দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ ই যদি জারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই অক্সিডেশন, যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই রিডাকশন। ই অক্সিডেশন এবং যদি বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তখন হবে ই রিডাকশন তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোনো একটা কোষে জারণ তড়িৎদ্বার বিভব এবং যা হবে তার ঋণাত্মক হবে তার বিজারণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ যদি আমি তোমাদেরকে বলি কোনো একটি তড়িৎদ্বারের
যদি তার জারণ বিভব যদি প্লাস 0.76 ভোল্ট হয়, তাহলে তার বিজারণ বিভব কত হবে? তাহলে জারণ বিভব যদি 0.76 হয়, তাহলে বিজারণ বিভব তো হবে -0.76 ভোল্ট। অর্থাৎ জারণ বিভব যা হবে তার নেগেটিভ হবে বিজারণ বিভব। দেখো, এই তড়িৎদ্বার বিভব সংক্রান্ত একটা নানস্টের সমীকরণ আছে। নানস্টের সমীকরণ, তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নানস্টের সমীকরণ। তাহলে কি হচ্ছে? নানস্টের সমীকরণ। নানস্টের সমীকরণ কি না, কোনো একটা তড়িৎ কোষে এই যে তড়িৎদ্বার এবং সেখানে যে তড়িৎ কোষের যে উপাদানগুলি আছে তাদের সক্রিয়তার সঙ্গে বা সক্রিয় ভরের সঙ্গে তার যে তড়িৎদ্বার বিভবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা যে সমীকরণের সাহায্যে পাচ্ছি। অর্থাৎ কোনো তড়িৎ রাসায়নিক কোষে তার যে তড়িৎদ্বার বিভবের সঙ্গে তার যে উপাদানগুলি বর্তমান, সেই উপাদানগুলির সক্রিয় ভরের সঙ্গে যে সম্পর্ক, সেটাই হচ্ছে নানস্টের সমীকরণ। অর্থাৎ ধরো কোনো একটা বিক্রিয়ার একটা বিজারণ বিক্রিয়া ঘটছে এইরকম যে ধরো FA প্লাস BB রিভার্সিবল CC প্লাস DD একটা বিজারণ বিক্রিয়া এরকম ভাবে ঘটেছে, তখন এর ক্ষেত্রে আমরা জানি নানস্টের সমীকরণ হবে E E0 সেল মাইনাস 2.303 RT by NF into log of concentration of C whole to the power C into concentration of D whole to the power D divided by concentration of A whole to the power A into concentration of B whole to the power B। এইটাই হবে। এবারে দেখো, এই n যেখানে nটা হচ্ছে, এখানে nটা কি না, nটা হচ্ছে ওই যে জারণ বিজারণের জন্য যে কোটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় সেই ইলেকট্রনের সংখ্যা। F = ফ্যারাডের মান আমরা জানি 96,500 কুলম। আর এইটা এসে যাবে, এই মানটা এসে যাবে কত না 0.059, অর্থাৎ E0 সেল আসবে E0 সেল মাইনাস 0.059 বাই n ইন্টু লগ অফ এইটা কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার C ইন্টু কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার D বাই কনসেন্ট্রেশন অফ A ইন্টু A ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ B হোল টু দি পাওয়ার B। এইখানে মনে রাখতে হবে, যদি এই কনসেন্ট্রেশনগুলো যদি সলিড স্টেটে থাকে বা বিশুদ্ধ অবস্থায় থাকে তখন আমরা 1 ধরে নিব, এবং যদি কোনো লিকুইড থাকে তাকেও আমরা 1 ধরে নিব। কোনো লিকুইড হলে তার কনসেন্ট্রেশন 1 ধরবো, কোনো বিশুদ্ধ অবস্থার যৌগ হলে বা পদার্থ হলে তাকেও আমরা 1 ধরে নিব। তাহলে এইটাই হচ্ছে নানস্টের সমীকরণ, যেখানে E= তড়িৎদ্বার বিভব, E0 সেল হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। E0 সেল প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই নানস্টের সমীকরণ থেকে যদি আমি এই সমীকরণটা দিই, যদি এই কোষ বিক্রিয়াটা দিই, তাহলে এর ক্ষেত্রে নানস্টের সমীকরণটা কি হবে? এই অনুযায়ী আমরা বলতে পারবো, ধরো Zn প্লাস Cu2 প্লাস রিভার্সিবল Zn2 প্লাস Cu, এই বিক্রিয়ার ক্ষেত্রে নানস্টের সমীকরণটা কি আসবে না তড়িৎদ্বার বিভব E= কি আসবে আমরা বলতে পারবো না E= আসবে, এখানে E= আসবে E0 সেল মাইনাস 0.059 বাই 2। কারণ দেখো, আমরা জানি আগে করেছিলাম, এখানে হচ্ছে দুটো ইলেকট্রনই গ্রহণ বা বর্জন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, ইন্টু লগ অফ কি আসবে না কনসেন্ট্রেশন অফ। দেখো,
concentration of Zn2 plus into concentration of Cu divided by concentration of Zn by concentration of Cu2 plus। অর্থাৎ আমরা 11-এ পড়েছি বিক্রিয়াজাত পদার্থের আণবিক গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের আণবিক গাঢ়ত্বের গুণফল, আমরা যেটা 11-এ পড়েছিলাম। তাহলে এইবারে এইখানে দেখো, এই যে Zn বিশুদ্ধ অবস্থায় আছে, Znটা বিশুদ্ধ অবস্থায় আছে, কপার বিশুদ্ধ অবস্থায় আছে এলিমেন্ট হিসাবে, এদেরকে আমরা 1 ধরে নিব। অর্থাৎ এই ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে, দেখো এক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে কি দাঁড়াবে না, E ইকুয়াল টু দাঁড়াবে E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ এগুলো 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস। এখানে লিখে দিতে হবে কনসেন্ট্রেশন অফ Zn ইকুয়াল টু 1, কনসেন্ট্রেশন অফ Cu ইকুয়াল টু 1। বিশুদ্ধ অবস্থায় আছে বলে এদের কনসেন্ট্রেশনটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা দিয়েছি, যে কোষ বিক্রিয়াটা দিয়েছি, তার তার তড়িৎদ্বার বিভবের মান হলো E0 সেল মাইনাস 0.059/2 ইন্টু লগ অফ Zn2 প্লাস আয়ন বাই Cu2 প্লাস আয়ন। 2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়েছে যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে, সেই n এর মানটা এখানে হচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনটা আমরা পাবো। এখন হচ্ছে এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলা হবে না, দেখো প্রমাণ তড়িৎদ্বার বিভব কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলিকে, কোনো তড়িৎদ্বার বিক্রিয়ার মানে অংশগ্রহণকারী যে উপাদানগুলি সক্রিয়তা বা সক্রিয় ভর যদি 1 একক হয় এবং উষ্ণতাটা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়, অর্থাৎ 298 ক্যালভিন উষ্ণতায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, তখন যে তড়িৎদ্বার যে বিভব সৃষ্টি হবে তাকে বলা হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব। অর্থাৎ কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির প্রত্যেকটি সক্রিয় ভর যদি 1 একক হয়, 25 ডিগ্রি উষ্ণতায়, এই তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওই তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে তার প্রমাণ তড়িৎদ্বার বিভব, অর্থাৎ E0 সেল। তাহলে E0 সেল হচ্ছে এটা। অ্যাকচুয়ালি আন্তর্জাতিক স্তরে E0 সেল বলতে এখানে হচ্ছে প্রমাণ বিজারণ বিভবকে বলা হয়। আন্তর্জাতিক স্তরে এই যে E0 সেল বলতে অ্যাকচুয়ালি প্রমাণ বিজারণ বিভবকেই বোঝানো হয়, প্রমাণ বিজারণ বিভব। এবারে বলছি প্রমাণ হাইড্রোজেন বিভব কাকে বলা হবে, প্রমাণ হাইড্রোজেন বিভব কাকে বলা হবে। প্লাটিনাম ব্ল্যাক আস্তরণ যুক্ত কোনো একটি প্লাটিনাম পাতকে, প্লাটিনাম ব্ল্যাক আস্তরণ যুক্ত একটি প্লাটিনাম পাতকে এমন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে নিমজ্জিত করা হলো যেখানে হাইড্রোজেন আয়নটা থাকবে, তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন আয়ন আছে, এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে 298 ক্যালভিন উষ্ণতায় ওর মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করলে তখন যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, তাকে বলা হচ্ছে। তাহলে কোনো একটা তড়িৎদ্বারকে প্লাটিনাম ব্ল্যাক দ্বারা আবৃত করে দেওয়া হলো এবং প্লাটিনাম ব্ল্যাক দ্বারা আবৃত করে একে এমন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ডুবানো হচ্ছে যেখানে হাইড্রোজেন আয়ন উপস্থিত আছে এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে 298 ক্যালভিন উষ্ণতায়, 298 ক্যালভিন উষ্ণতায় এর মধ্য দিয়ে যদি মানে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি তখন যে তড়িৎদ্বার বিভব সৃষ্টি হয় তাকে বলা হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। একে লেখা হয় E0 of H plus by half of H2 ইকুয়াল টু, এর মান হচ্ছে 0.00 ভোল্ট, এর মান হচ্ছে 0.00 ভোল্ট। তাহলে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত, প্লাটিনাম ব্ল্যাক দ্বারা আস্তরণ যুক্ত একটা প্লাটিনাম পাতকে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ডুবানো হলো যেখানে হাইড্রোজেন আয়ন আছে এবং একে 1 অ্যাটমসফিয়ার চাপে 298 ক্যালভিন উষ্ণতায় এর মধ্য দিয়ে H2 গ্যাস চালনা করলে তখন যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে তাকে বলা হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব।
এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ তড়িৎ হাইড্রোজেন বিভবটাকে বলা হচ্ছে, এইভাবে লেখা হচ্ছে, এর মান হচ্ছে 0.00 ভোল্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে 0 ভোল্ট। এবং এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবকে ধরে অন্যান্য পদার্থের আমরা তার বিজারণ বিভবগুলো আমরা নির্ণয় করেছি। এবং এই বিভিন্ন মৌলের বা বিভিন্ন পদার্থের প্রমাণ বিজারণ বিভবের মানের অনুসারে সাজিয়ে আমরা যে শ্রেণী পেয়েছি তাকে বলছি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তাদের প্রমাণ বিজারণ বিভব মানের অনুযায়ী আমরা সাজালে যে শ্রেণীটা আমরা পাই তাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। আমি একটা তোমাদেরকে এখানে তড়িৎ রাসায়নিক শ্রেণী দিচ্ছি, দেখো। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এইভাবেই মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান প্রমাণ বিজারণ বিভব অনুযায়ী উপর থেকে নিচে সাজিয়ে আমরা এই শ্রেণী পেয়েছি, ওকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো প্রথমে আছে লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম অর্থাৎ বিজারণ হয়েছে, এর মান হচ্ছে দেখো -3.05 ভোল্ট বইতে আছে। এইটা কিন্তু কিছুটা হলে তোমাদেরকে মনে রাখতে হবে। কে প্লাস বাই কে এটা হচ্ছে -2.93 ভোল্ট। তারপর আছে সিএ 2 প্লাস থেকে সিএ, এটার মান হচ্ছে -2.87 ভোল্ট। তারপর আছে এনএ প্লাস বাই এনএ, এটা আছে -2.72 ভোল্ট। ম্যাগনেসিয়াম 2 প্লাস বাই ম্যাগনেসিয়াম, এটা আছে -2.36। এইরকম গিয়ে গিয়ে এরপরে আছে যখন হাইড্রোজেন H প্লাস বাই হাফ অফ H2, এটা আছে 0.00 ভোল্ট, 0.00 ভোল্ট। এরপরে আছে হাইড্রোজেনের পরে আছে Cu 2 প্লাস বাই Cu, এটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। এরপরে আছে Ag প্লাস বাই Ag, এটা হচ্ছে প্লাস 0.80 ভোল্ট। দেখো ক্রমবর্ধমান অনুসারে আমরা সাজিয়েছি, এইটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এইখানে আরো মৌল আছে, হাইড্রোজেনের পরে কপার, সিলভার, এদের আছে। দেখো হাইড্রোজেনের পরে যারা আছে তাদের কিন্তু বিজারণ বিভবের মান ধনাত্মক হয়ে গেছে। এই দিকে হচ্ছে, এই দিকে আমরা যত নামবো তাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর এই দিকে আমরা যত যাব, নিচ থেকে যত উপরের দিকে যাব, তত বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, বিজারণ ক্ষমতা বৃদ্ধি। তাহলে যত আমরা নিচের দিকে নামছি তাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আর যত আমরা উপরের দিকে উঠছি তত আমরা বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এইভাবে মৌলগুলিকে সাজানো হয়েছে। তাদের বিজারণ বিভব E0 মানটা, এটা হচ্ছে তাদের E0 মানের ডিপেন্ড করে এরকম সাজানো হয়েছে। আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তৈরি করতে পেরেছি। এবারে দেখো, ধরো আমাদেরকে বললো এরকম একটা বিক্রিয়া তোমাদেরকে দিয়েছে, Fe প্লাস CuSO4 হাইফেন দিয়েছে, FeSO4 প্লাস Cu, বললো এই বিক্রিয়ার তড়িৎ কোষটা গঠন করো। বললো এই বিক্রিয়ার তড়িৎ কোষ গঠন করো, তাহলে কি করবে তোমরা? প্রথমে করবে কি, এটা একটা বিক্রিয়া। দেখো এখানে হচ্ছে Fe2 প্লাস অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া। অ্যান্সারটা হবে কিরকম না, জারণ অর্ধ বিক্রিয়া। প্রথমে লিখবে জারণ অর্ধ বিক্রিয়া। কিরকম হবে না, Fe থেকে হয়েছে Fe2 প্লাস
প্লাস 2 ইলেকট্রন। বুঝতে পারলে? জারণ অর্ধবিক্রিয়াটা হবে Fe থেকে Fe2 প্লাস 2 ইলেকট্রন। সেরকম বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে? বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে? বিজারণ অর্ধবিক্রিয়া হবে Cu2 প্লাস, দেখো Cu এর উপরে Cu2 প্লাস আয়ন আছে, প্লাস 2 ইলেকট্রন সমান হয়েছে Cu। দেখো আমি বলেছিলাম এখানে দুটো ইলেকট্রনই সমান আছে, অর্থাৎ জাস্ট যোগ করে দিলে আমরা পেয়ে যাব কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা হবে কোষ বিক্রিয়াটা আমরা কি পাবো? কোষ বিক্রিয়াটা আমরা পাবো Fe প্লাস Cu2 প্লাস পাবো আমরা Cu2 প্লাস হাইফেন Fe2 প্লাস Cu। বুঝতে পারলে? তাহলে প্রথমে কি করলাম, যে বিক্রিয়াটা আছে তার জারণ অর্ধবিক্রিয়া লিখলাম Fe থেকে, দেখো Fe এর উপরে Fe2 প্লাস হয়েছে, তাহলে Fe থেকে Fe2 প্লাস 2 ইলেকট্রন। আবার Cu এর উপরে Cu2 প্লাস আয়ন আছে, সেখান থেকে হয়েছে Cu, তাহলে এটা বিজারণ হয়েছে Cu2 প্লাস 2 ইলেকট্রন সমান হলো Cu। তাহলে টোটাল কোষ বিক্রিয়াটা আমরা পেলাম Fe প্লাস Cu2 প্লাস Fe2 প্লাস Cu, তাহলে আমরা পেয়ে গেছি। অর্থাৎ কোষ যদি আমরা তৈরি করি, তড়িৎ রাসায়নিক কোষ যদি আমরা তৈরি করি, কি পাবো না, দেখো জারণ হয়েছে Fe থেকে Fe2 প্লাস, অর্থাৎ অ্যানোড বিক্রিয়া Fe অবলিক দিয়ে Fe2 প্লাস, এটা প্রথমে লিখবে। অ্যানোডের বিক্রিয়াটাকে দুটো দাগ দিয়ে দিবে প্যারালাই কোষ চিহ্ন, সেখান থেকে হয়েছে দেখো বিজারণ হয়েছে Cu2 প্লাস থেকে হয়েছে Cu, এটাই হচ্ছে এর কোষ। তাহলে কোষ গঠন করো, এইভাবে আমরা কোষটাকে গঠন করতে পারবো। তাহলে এইভাবে আমরা লিখে এই কোষটাকে গঠন করলাম। তাহলে আমরা এরকম কোষ গঠনটা আমরা শিখলাম। পরের ক্লাসে আমরা আরো কিছু কোষ গঠন করব। পরের ক্লাসে আমরা আরো কিছু কোষ গঠন করব। আজকে আমি এই পর্যন্ত তোমাদের রাখলাম।